আলাইকুম। আজকের প্রসঙ্গে আওয়ামী লীগের শত্রু কে, এটা অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। আর এই বিষয়টা নিয়ে আমি কিছু কথা বলবো, আপনারা হয়তো মনোযোগ দিয়ে শুনবেন আর আমার কথার সত্য মিথ্যা আপনারাই যাচাই করবেন। বিষয়টা হচ্ছে যে আমি আওয়ামী লীগারদের যেই বিষয় বোঝাতে পারি না সেটা হলো আওয়ামী লীগের শত্রু বিএনপি না জামাত না হাসিনা নিজে। হাসিনার চিন্তাভাবনা আওয়ামী লীগের জন্য প্রাণঘাতী কিনা এটা যারা আওয়ামী লীগের সাথে সরাসরি জড়িত তারা বলতে পারবে। তারপরেও আমি আমার দৃষ্টিতে যেটা মনে হয় সেই বিষয়ে কিছু কিছু বিষয় আমি তুলে ধরছি। তো আওয়ামী লীগের ইতিহাসে অন্যতম মেধাবী ও দূরদৃষ্টিসম্পন্ন সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফ। এই বিষয়টা আমার মনে হয় যারা আওয়ামী লীগ করে তারা কেউই অস্বীকার করবে না, কারণ সৈয়দ আশরাফের মতো এরকম প্রখর মেধাবী এবং চৌকস রাজনীতিবিদ আওয়ামী লীগের রাজনীতিতে আর কখনোই ছিল বলে আমার মনে হয় না। আমি যতটা দেখেছি এবং যতটা বুঝেছি আর সেইটার দেখা এবং বোঝার আলোকেই আমি এই কথাটা বলছি। তো দল থাকাকালীন দল ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি তৃণমূলের কর্মীদের বাড়িতে গিয়ে ধানের বস্তায় বসে পড়তেন। তো দেখেন তার হচ্ছে সাধারণ কর্মীদের প্রতি তার কতটা ভালোবাসা ছিল। তো এই হচ্ছে সৈয়দ আশরাফ। এরকম কয়জন আছেন? তো শেখ হাসিনা কি করলেন? এই সৈয়দ আশরাফকে বাদ দিয়ে তৃণমূলে তিনি নিয়ে আসলেন অত্যন্ত অজনপ্রিয় ওবায়দুল কাদেরকে, বানালেন হচ্ছে কি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এটার প্রধান কারণ কি জানেন? আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই হয়তো জানেন না। তারপরেও আমি কিছু বিষয়টা খোলাসা করার চেষ্টা করছি। এর প্রধান কারণ হলো সৈয়দ আশরাফের জনপ্রিয়তার প্রতি ঈর্ষা ও সৈয়দ আশরাফ 2014 সালে যে তত্ত্বাবধায়ক সরকারি নির্বাচন হয়েছিল সেটা সে বাধা দিয়েছিলেন। এই হচ্ছে ফ্যাক্ট। তো শেখ হাসিনা সুরঞ্জিত সেনগুপ্ত, সুলতান মনসুর, তোফায়েলের মতো হেভিয়েট নেতাদের বাদ দিয়ে নানক, সেলিম, নাসিমদের মতো অযোগ্য লোকদের দলের গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছেন। এইটাই হলো আসল কথা। যে যাই বলুক, এটাই হচ্ছে বাস্তবতা। যারা আওয়ামী রাজনীতির সাথে জড়িত তারা এই বিষয়গুলো সবাই জানে। তাহলে এখন প্রশ্ন উঠতেই পারে, আওয়ামী লীগের শত্রুকে হাসিনা নিজে নাকি বিএনপি নাকি জামাত? উত্তর আপনারা যারা আওয়ামী রাজনীতির সাথে জড়িত আপনারাও জানেন উত্তরটা কি। তো শেখ হাসিনা এখনো ভাবছেন নানক, নাসিম বা শেখ সেলিমকে দলের সাধারণ সম্পাদক হিসেবে রাখতে, যেন তার নিজের অথরিটির উপর দলের ভেতর থেকে কেউ চ্যালেঞ্জ করতে না পারে। এটাই মূল কারণ হচ্ছে ক্ষমতাকে এখনো আঁকড়ে ধরার একটা মন মানসিকতা। এইগুলো হচ্ছে মূল কারণ। তো শেখ হাসিনার উদ্দেশ্য করে অনেকেই অনেক কিছু লিখছে, বলছে। তো আমি কিছু কথা বলছি যেটা হয়তো আপনাদের ভালো লাগবে। এইটা একজন প্রবীণ আওয়ামী লীগ নেতার কাছ থেকে কিছু ইনফরমেশন পাওয়া আর আমার কিছু ইনফরমেশন অ্যাড করে বানানো। তো ওনার কাছ থেকে যেই কথাটা শুনছি উনি বলছে যে আমি এটা বলার পরে এই কথাগুলো যেন পৌঁছে দেওয়া হয়, যে আওয়ামী লীগের কোনো নেতা কিংবা
শেখ হাসিনার বিশ্বস্ত কোনো ব্যক্তি কাছে এই কথাটা পৌঁছে দেওয়া হয়। যদি আমি পৌঁছে দিই তাহলে উনি অনেক কৃতজ্ঞ থাকবে। তো উনি সেই বিষয়গুলো যেভাবে বলছেন, আমি তার সাথে আরও কিছু বিষয় অ্যাড করে দিয়ে মূলত কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে যে উনি এইভাবেই বলেছেন যে আপনি ক্ষমতায় থাকতে কথাগুলো কখনোই বলতে পারতাম না, কারণ এটা প্রকাশ করার সাথে সাথে আপনার দলীয় উচ্ছৃঙ্খল কর্মীরা আমার বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে আমাকে জানে মেরে ফেলতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করতো না। তো আপনার অনেক সমালোচনা করেছি বিভিন্ন সময়ে, কিন্তু ব্যক্তিগতভাবে এসব কথা বলবার মতো সাহস আমার কেন বাংলাদেশের কারোরই ছিল না। প্রথম থেকে যদি বলি তবে বলতে হয় আওয়ামী লীগের মতো বৃহৎ দল চালাবার মতো মেধা, প্রজ্ঞা এবং দূরদর্শিতা আপনার কখনোই ছিল না। শুধু দলের ঐক্যের প্রতীক বিবেচনায় সেদিন বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আপনাকে ওই আসনটি ছেড়ে দেওয়া হয়েছিল। প্রয়াত জনাব মালেক উকিল সাহেবের নেতৃত্বে 1979 সালের পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেই কিন্তু আওয়ামী লীগ বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছিল। 39টি আসন পেয়ে তারা বিরোধী দলের আসন অর্জন করেছিল। বঙ্গবন্ধুর পতনের পর অনেকেই বলাবলি করেছিল আওয়ামী লীগ আগামী 100 বছরেও রাজনীতিতে ঠাঁই পাবে না, কিন্তু সেটি পেয়েছিল আপনার নেতৃত্ব ছাড়াই। দ্বিতীয়ত, আপনি দলের ভেতরে কোনো নেতৃত্বের বিকাশ একেবারেই সহ্য করতে পারেননি। আপনার পিতা ভুলবশত তাজউদ্দিনকে দূরে ঠেলে দিয়েছিলেন, আর আপনি সজ্ঞানে কামাল হোসেনের মতো মানুষকে দূরে ঠেলে দিয়েছেন। তোফায়েল রাজ্জাক সাহেবের মতো ত্যাগী নেতাদের নানাভাবে অপদস্থ করেছেন। তাদের জনপ্রিয়তা আপনি মেয়েলি প্রতিহিংসায় সহ্য করতে পারেননি। অথচ বাংলাদেশের স্বাধীনতায় এসব নেতার অবদান জ্বলজ্বল করে এখনও জ্বলছে। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী সাহেবকে আপনি ধরে রাখতে পারেননি। তৃতীয়ত, অত বড় দলের নেতা হিসেবে কি বলা উচিত আর কি উচিত নয় এই জ্ঞান আপনার কখনোই ছিল না। আপনি কথা বলতেন সাধারণ মানুষের মতো, ঝগড়ার বডি ল্যাঙ্গুয়েজে। সেসব কথায় বড় নেতা কিংবা দেশের প্রধানমন্ত্রীর বক্তব্যের কোনো ছাপ ছিল না। মাধুর্যহীন প্রতিহিংসার বাক্য এবং শব্দ আপনার বক্তব্যকে অত্যন্ত নিম্নমানের বক্তব্যে পরিণত করত। একটি বক্তব্যের 15 আনা জুড়ে থাকত বিরোধী দলের সমালোচনা, আর সে সমালোচনায় কোনো রাজনৈতিক প্রজ্ঞা একেবারেই ছিল না, ছিল ব্যক্তিগত আক্রমণের রোষানল। চতুর্থত ছিল বঙ্গবন্ধু একটি বিশেষ আদর্শকে সামনে রেখে বাকশাল কায়েম করতে চেয়েছিলেন, আর আপনি একমাত্র ক্ষমতাকে ধরে রেখে লুটপাটের আদর্শ কায়েম করার জন্য স্বৈরাচার প্রতিষ্ঠা করেছিলেন। আপনার লক্ষ্য ছিল শুধুই ক্ষমতা এবং এক ভীতিকর রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। আপনার সামান্য সমালোচনা করেও কতজন যে গুরুদণ্ড এমনকি জীবন পর্যন্ত হারিয়েছে তার ইয়ত্তা নেই। পঞ্চমত, এদেশের মানুষ 2 বার আপনার খাতিরে করে ক্ষমতায় বসিয়েছে। বাকি 3 বার আপনি নজিরবিহীন ভোট ডাকাতি করে জনগণের রাজনৈতিক অধিকার ভুলণ্ঠিত করে ক্ষমতা কেড়ে নিয়েছেন। আপনি এখনো প্রশ্ন করেন আমার কি অপরাধ ছিল? এটা তো একটি প্রতিবন্ধীর প্রশ্ন। আপনার তো আর কোনো অপরাধ করার প্রয়োজন নেই। শুধু এই বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার জন্যই যে কোনো শাস্তি হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। আপনি যদি আপনার অপরাধ না বুঝতে পারেন তাহলে আপনাকে প্রতিবন্ধী ছাড়া ভদ্রভাবে আর কি বলা যায়? ষষ্ঠত, আপনাকে থামাবার বা সাবধানে করার বা সাবধানে চলার মতো বলার মতো কোনো মানুষ ছিল না। আপনার চারপাশে ছিল কেবল মেরুদণ্ডহীন স্বার্থ উদ্ধারকারী কিছু তোষামতকারী। আপনি পাগলের প্রলাপ বকলেও তারা উলুধ্বনি দিয়ে তা সাপোর্ট করত। আপনি একটি পরিশীলিত জনবহুল সভায় দাঁড়িয়েও
মুখে লাগাম দিতে পারেননি। কাউকে কাক বলেছেন, কাউকে পদ্মা সেতু হতে টুস করে ফেলে দিয়ে পদ্মায় চুবোতে চেয়েছেন। এসব একজন প্রধানমন্ত্রীর মুখে মানায়? হ্যাঁ, মানায়। আপনার মতো অর্ধশিক্ষিত ক্ষমতালোভী এর চেয়ে ভালো কথা আর কি বলতে পারে? 1996 সালের মেয়াদে বাংলাদেশের প্রথিতযশা সকল বুদ্ধিজীবী আপনার পক্ষে ছিলেন, কারণ আপনি বঙ্গবন্ধুর কন্যা। তারা আপনাকে সাবধান করে সাধু সাবধান রচনা করতেন, কিন্তু আপনি তাদের সকলের মুখেই চুনকালি মেখেছেন। এজন্য 2014 সাল থেকে আপনি তাদের দিক থেকে একেবারেই নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন। 2024-এ এসে তারা কেউই আপনার পাশে ছিল না। শুধু আপনার ঠোঁটের জন্য আপনার পতন 12 আনা ত্বরান্বিত হয়েছে। আদালতে একবার আপনার জিহ্বা সংবরণ করার জন্য হুঁশিয়ারি করেছিল, কিন্তু আপনার স্বভাব আপনি বিন্দুমাত্র পরিত্যাগ করেননি বা করতে পারেননি। আপনি প্রচুর মিথ্যা কথা বলতেন যা একজন রাষ্ট্রনায়ককে মানায় না। জয় পরাজয় নিয়েই তো রাজনীতি। আপনি কখন হেরে যাবেন এটা ভাবতে পারেননি। আপনার আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ থেকে বহু দূর সরে এসেছিল। আপনার আওয়ামী লীগ একেবারে গ্রাম পর্যন্ত টাউট বাটপাড়ার মাস্তান তৈরি করেছিল। বঙ্গবন্ধু গড়ে তুলেছিলেন একটা মধ্য চরিত্রের সেবক শ্রেণী, আর আপনি গড়ে তুলেছিলেন একটা সন্ত্রাসী লুটেরা শ্রেণী। আপনি কখনোই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করতে পারেননি। আমলা কামলা আর প্রতিরক্ষার মানুষ ব্যবহার করতে চেয়েছিলেন শুধু আপনার ক্ষমতার জন্য, কিন্তু কে আর চিরকাল ব্যবহৃত হতে চায়? আপন বিবেচনা থেকেই তারা একদিন পিছু টান দিতে বাধ্য হয়। আপনি উন্নয়নের ঘ্যানোর পরিস্থিতি আওড়ান, যা খুবই বিরক্তিকর। কান ঝালাফালা হয়ে গেছে জনগণের। জনগণ উন্নয়ন চায়, কিন্তু তার চেয়ে বেশি চায় তার রাজনৈতিক অধিকার তথা ভোটাধিকার। আপনি সেই পবিত্র অধিকার পদদলিত করেছেন, যা আপনার সমস্ত উন্নয়নকে ম্লান করে দিয়েছে। আপনার হাতে সুযোগ ছিল ইতিহাস রচনার। আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনার আর কি চাই? অর্থ সম্পদ থাকবে আপনার পায়ের নিচে। আপনি হতে পারতেন নির্লোভ, ত্যাগী, মহিয়সী। কিসের অভাব আপনার? আপনি সেসব না করে লুটপাতে নামলেন নিজেই, আর পিয়নকে বানালেন 500 কোটি টাকার মালিক। জনসভায় দাঁড়িয়ে পাগল উন্মাদের মতো আপনি আবার সেসব কথা গর্বের সাথে বলে বেড়ান। এদেশের মানুষকে আপনি নির্মমভাবে আশাহত করেছেন। মানুষের অনেক প্রত্যাশা ছিল আপনার কাছ থেকে। আপনি সে প্রত্যাশার মোটেও যোগ্য ছিলেন না। আপনার কোনো সংশোধন নেই। আজ ভারতে বসে আপনি যে প্রতিহিংসামূলক বক্তব্য প্রদান করেন, তাতে আপনাকে পাগল ছাড়া আর কি বলা যায়? আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে না আমি তা মনে করি না। হয়তো আসবে, কিন্তু সেটি বহু দূরের পথ। আওয়ামী লীগের দুর্নীতিবাজ প্রজন্ম কোন মুখে দাঁড়াবে জনগণের দরজায়? বদলাতে হবে আপাদমস্তক, কিন্তু সেটি দীর্ঘ সময়ের ব্যাপার। ততদিনে ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকবে কিনা কে জানে, আল্লাহ মালুম। যা হোক, আমি মনে করি আপনার বাংলাদেশে ফিরে আসা না আসা কোনো ম্যাটার করে না। ম্যাটার করে মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে যাওয়ার আশঙ্কা, যেটি বিক্রি করে আপনি খেয়েছেন, আর ভবিষ্যতে তা বিলীন হওয়ার পূর্বাভাস আপনাদেরকে ব্যথিত করে। তবে এদেশের জনগণ বড়ই সময়োপযোগী সিদ্ধান্ত নিতে জানে। তারা সময় মতো রুখে দাঁড়াবেই, রক্ষা করবে তাদের গৌরবের মুক্তিযুদ্ধের চেতনাকে। সেটি ইতিহাসের অবধারিত নিয়মেই হবে। আর শেষে আপনাকে বলি, স্বভাব পাল্টান। সেটি বাংলাদেশের রাজনীতিতে কাজে না লাগলেও বৃদ্ধ বয়সে আপনার নিজের কাজে লাগবে। আগেই বলেছি, এসব কথা আগে হয়তো বলতে পারতাম না, এখন বলছি। জানি দৈবাত যদি ক্ষমতায় ফিরে আসেন তবে আমাকে আগে খুঁজবেন, কারণ আপনি সংশোধন হবেন না, হবেন আরও প্রতিহিংসা পরায়ণ। তো এই হলো বাস্তবতা। আমার এই তথ্যের কোথাও ঘাটতি থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাকে আরও সংসদ যদি আরও কোনো ইনফরমেশন থাকে আপনারা আমাকে
জানাতে পারেন, সেগুলো আমি পরবর্তীতে যোগ করার চেষ্টা করব। আজকের কথা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।